Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah, abiding by the rules of hygiene. I am Najmul Alam Sarkar. Welcome you all to our online class from Mantola High School. Today we are going to discuss an important topic, that is voice. Okay, let's get started. ভয়েস শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। There are two kinds of voice, active and passive. What is an active and what is passive? Active means that kind of sentences in which the subjects are active and subjects are working himself. In passive sentence, subjects are not work as অ্যাক্টিভলি। অ্যাক্টিভ বাক্যে বা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজেই কাজটা করে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যের কাজটা তার উপর অর্পিত হয়। আমরা যদি ইংরেজি বাক্যের দিকে তাকাই তাহলে গঠনগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারবো বা শনাক্ত করতে পারবো কোনটি অ্যাক্টিভ ভয়েস এবং কোনটি প্যাসিভ ভয়েস। তোমরা কীভাবে পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সাথে খোলামেলা আলোচনা করব, যাতে সহজেই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো। অনেকেই হয়তো অনেক ধরনের রুল তোমরা অনুসরণ করে থাকো, আমিও একদম আমার রুলসগুলো দিচ্ছি, আশা করি সহজেই তোমরা অনুসরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারো। পরীক্ষায় দেখা যায় যে কখনো কখনো সেন্টেন্সের পাশে শুধু ভয়েস লিখে রাখে, কখনো লেখা থাকে ব্র্যাকেটে অ্যাক্টিভ, তার মানে কি তোমাকে অ্যাক্টিভ করতে হবে প্যাসিভ থেকে। আবার অনেক সময় ব্র্যাকেটে লেখা থাকে প্যাসিভ, তার মানে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় শুধুমাত্র ভয়েস লেখা থাকে, সেক্ষেত্রে তোমাকে আগে চিনতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে তোমাকে প্যাসিভ করতে হবে, আর প্যাসিভ ভয়েসে থাকলে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা আগে যদি বাংলা বা ইংলিশ গঠনটা দেখে বাক্যটা দেখে যদি আমরা না চিনতে পারি যেটা কোন ভয়েসে আছে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। আর অবশ্যই এই ভয়েস চেঞ্জ, এই আলোচনাটুকু আমাদের সব শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই দরকার। তো সবাই মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় আমরা দেখি। প্রথমেই যেই গঠনটি তোমাদেরকে অনুসরণ করতে হবে সেটা কি, সাবজেক্ট, তারপরে দিতে হবে একটা অক্সিলারি ভার্ব, তারপরে দিতে হবে ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে দিতে হবে বাই অথবা অন্য প্রিপোজিশন। মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করি, কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রিপোজিশন ব্যবহার করে থাকি, এই জন্য বললাম বাই অথবা অন্য প্রিপোজিশন প্লাস অবজেক্ট। আচ্ছা, তোমরা সবসময় মনে রাখবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট অদল বদল হবে, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। আবার আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সেই ক্ষেত্রেও একই রকম পরিবর্তন আসবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে ছোট্ট করে লিখে দিতে পারি যে অ্যাক্টিভ এর অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট যে হবে সে হবে প্যাসিভের সাবজেক্ট। তোমরা খেয়াল করো আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, সুতরাং এই গঠনটা কার, অ্যাক্টিভ ভয়েসের নাকি প্যাসিভ ভয়েসের? যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, প্যাসিভ করার জন্য এই গঠনটা অনুসরণ করতেছি, তার মানে এটা প্যাসিভ ভয়েসের গঠন। তো এক্ষেত্রে কী করতে হবে, অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভের সাবজেক্ট, আর অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট। তাহলে মনে রাখলাম কি, সাবজেক্ট হবে অবজেক্ট আর অবজেক্ট হবে সাবজেক্ট অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়। এখন ভার্বের 3 নাম্বার রূপ লাগবে, এই জিনিসটা মনে রাখবে যে ভার্বের 3 নাম্বার রূপ ছাড়া সাধারণত প্যাসিভ ভয়েস হয় না, কোনো অবস্থাতেই প্যাসিভ ভয়েস হয় না ভার্বের 3 নাম্বার রূপ ছাড়া। আবার কখনো কখনো শুধু সাবজেক্ট ভার্ব মানে অক্সিলারি ভার্ব এবং ভার্ব 3 শুধু এটুকু দ্বারাও কিন্তু অনেক সময় প্যাসিভ ভয়েস হতে পারে। আমরা অনেকেই হয়তো বলে থাকেন যে বাই বা অন্য প্রিপোজিশন দ্বারা অবজেক্ট যুক্ত থাকবে, কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখি কখনো কখনো বাই বা অবজেক্ট ছাড়াও কিন্তু প্যাসিভ ভয়েস হয়, যদি অক্সিলারিগুলো প্যাসিভের অক্সিলারি আসে আর ভার্বের 3 নাম্বার রূপটা থাকে, এটুকু পর্যন্ত অর্থাৎ ভার্ব 3 পর্যন্ত এর দ্বারাও প্যাসিভ ভয়েস হতে পারে। তো আমরা অক্সিলারি ভার্বের একটা তালিকা লিখে রাখি, তোমরা একটু খাতায় লিখে নাও। অক্সিলারি ভার্ব, এভি মানে অক্সিলারি ভার্ব, যারা বোঝো না তাদের জন্য বলে দিচ্ছি অক্সিলারি ভার্ব।
কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো পেসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই লাগবে, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া পেসিভ ভয়েস হয় না। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো অ্যাক্টিভে কি থাকলে আমরা পেসিভের জন্য কি অক্সিলারি ব্যবহার করব, এগুলো একটু আমি তালিকা আকারে দিয়ে দিচ্ছি, তোমরা সহজেই লিখে নিতে পারো। আর মনে রাখবে এভাবে করে আমি যেই গঠনগুলো দিচ্ছি এখন, এই গঠনগুলো দ্বারা টেন্সের যে আমাদের জানি যে আমরা টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটার আবার 4টি করে ভাগ আছে। তো এই ক্ষেত্রে তাহলে সর্বমোট মানে টেন্সের সংখ্যা দাঁড়ায় 12টি। তো আমরা টেন্স সাধারণত 9টি টেন্সের ভয়েস করে থাকি। 3টি টেন্সের অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সগুলো রয়েছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের, এই টেন্সগুলোর আমরা সাধারণত ভয়েস করি না, আমরা করি 9টা টেন্সের ভয়েস। আর এই গঠনগুলো দ্বারা 9টা টেন্সের সাধারণ বাক্যগুলো মানে অ্যাক্টিভ থেকে পেসিভ করা সম্ভব। তো তোমরা এই তালিকাটা লিখে নাও। অ্যাক্টিভে যদি V1 থাকে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, অক্সিলারি হিসেবে পেসিভের জন্য আমরা ব্যবহার করব am, is, are। B2 থাকলে ব্যবহার করব was, were। shall, will থাকলে, shall অথবা will থাকলে আমরা কি ব্যবহার করব, মানে এগুলোও থাকবে আর এগুলোর পর বি বসবে, অর্থাৎ শ্যাল থাকলে শ্যাল বি হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে উইল থাকলে পেসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি হয়ে যাবে, এরকম। আর এই সবগুলো যদি থাকে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এই সবগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, এগুলোর পর বিং বসিয়ে দেব। এগুলোর পর বিং, BEING, বিং বসবে। অর্থাৎ এগুলোও থাকবে, সাথে বিং যুক্ত হবে। তবে এখানে একটা কথা আছে, সাবজেক্ট অনুযায়ী এমটা আর হতে পারে, বা আরটা ইজ হতে পারে, বা ওয়াজটা ওয়ার হতে পারে, ওয়ারটা ওয়াজ হতে পারে। অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় অ্যাক্টিভে ওয়াজ আছে, প্রয়োজন অনুযায়ী, সাবজেক্টের প্রয়োজন অনুযায়ী পেসিভের ক্ষেত্রে ওয়াজটা ওয়ার হয়ে যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল রাখবে। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে কি হবে, এগুলোর পর বিন বসে, বিন। আর মোডাল অক্সিলারির পর, মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি যদি থাকে তখন কি হবে, এগুলোর পর বি বসে। তাহলে তোমরা দেখো অক্সিলারি ভার্ব, আমি আমাদের যখন করোনার আগে ক্লাস ছিল তখন আমি অক্সিলারি ভার্ব নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। সেখানে একটি অংশ ছিল মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কোনগুলো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, অট টু, ডেয়ার, ইউজ টু, গোয়িং টু, এইগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এই ভয়েসের ক্ষেত্রে যদি মোডাল অক্সিলারি থাকে তাহলে আমরা এগুলোকে পরিবর্তন করব না, এগুলো নিজের জায়গায় থাকবে, পাশাপাশি এর সাথে বি বসবে। অর্থাৎ শ্যাল থাকলে শ্যাল বি, ক্যান থাকলে ক্যান বি, মাইট থাকলে মাইট বি, এভাবে করে আমাদের অক্সিলারিগুলো পরিবর্তন হবে। তো চলো আমরা কিছু এক্সাম্পল করে দেখি যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আমরা এখানেই করি, আই মেড দ্য বক্স। আমি বাক্সটি তৈরি করেছি। এটাকে যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে কিভাবে করবে তোমরা একটু খেয়াল করো। প্রথমে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই জিনিসগুলো একটু চিনে নিতে হবে। যেমন আমরা আই হিসেবে দেখতে পাই, এটাকে সাবজেক্ট হিসেবে দেখতে পাই। আমি তোমাদের বোঝার জন্য একটু নিচে মার্কিং করছি। মেড এটা হচ্ছে ভার্ব, আর দ্য বক্স এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিনা হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, প্রথমেই দিব হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে অ্যাক্টিভের যে অবজেক্ট ছিল, তো অ্যাক্টিভের অবজেক্টকে দ্য বক্স দিলাম, দ্য বক্স। তারপরে কি, অক্সিলারি ভার্ব। এখন দেখো এই পাশ থেকে কেউ না কেউ আসে, যেহেতু সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে তাহলে অক্সিলারি ক্ষেত্রে এই পাশ থেকে কেউ না কেউ আসে। একটু খেয়াল করে দেখো ভার্বটা কি আছে, মেড। আমরা জানি মেড হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, মেক, মেড, মেড। তাহলে ভার্ব হচ্ছে 2 নম্বর রূপ। এখন কেউ কেউ বলতে পারো যে স্যার মেড তো ভার্বের 3 নম্বর রূপও হয়, তো এখানে কি ভার্বের 3 নম্বর রূপ বসছে নাকি 2 নম্বর রূপ বসছে? তো এইটা চিনার একটা উপায় হলো, ভার্বের 3 নম্বর রূপ সাধারণত অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, খুব রেয়ার কেস।
হয়তো কখনো কখনো বসে, কিন্তু সচরাচর অক্সিলারি ভার্ব নিয়ে ভার্বের 3 নম্বর রূপ ব্যবহৃত হয়। তো দেখা যাচ্ছে এখানে মেডের আগে পেছনে কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে এটা ভার্বের 3 নম্বর রূপ বসে নাই, ভার্বের 2 নম্বর রূপ বসছে। তো 2 নম্বর রূপ থাকলে এই যে ভার্বের 2, ভার্বের 2 থাকলে আমরা অক্সিলারি কী ব্যবহার করি? ওয়াজ বা ওয়ার। তাহলে প্রথমে সাবজেক্ট দিলাম দ্য বক্স, এবার অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার যে কোনো একটা। তো বক্সের সাথে তো ওয়ার হবে না, যেহেতু বক্স, দ্য বক্স সিঙ্গেল বা সিঙ্গুলার, এই কারণে আমরা দিব হচ্ছে ওয়াজ। তারপরে কি? ভার্বের 3 নম্বর রূপ মেড, এর 3 নম্বর রূপ মেডি। তারপরে কি? বাই, দিলাম বাই। এরপরে কি? অবজেক্ট, অবজেক্টটাকে যে সাবজেক্ট ছিল, সাবজেক্টকে আই, তা আইটা কি হয়ে যাবে? মি হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে মি কেন হবে? আমরা জানি প্রোনাউনের 3টি ফর্ম আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। সাবজেক্টিভ ফর্ম দিয়ে সাবজেক্টের কাজ করা হয়, যেমন আই। আয়ের অবজেক্টিভ রূপ হচ্ছে মি, পসেসিভ রূপ হচ্ছে মাই, যখন যেখানে যেটা দরকার। যেহেতু আমি এখানে অবজেক্টের কাজ করছি, সুতরাং এই কারণে আমাকে দিতে হবে অবজেক্টিভ রূপ। এই কারণে আমরা কি দিলাম? আয়ের অবজেক্টিভ মি। এরকম ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হবে, যেমন হি থাকলে হিম হয়ে যাবে, দে থাকলে দ্যাম হয়ে যাবে, হি থাকলে হিম, সি থাকলে হার, ইউ থাকলে ইউ, উই থাকলে আস, এভাবে করতে হবে। অর্থাৎ প্রত্যেকটার অবজেক্টিভ রূপ ব্যবহার করতে হবে, এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আরও একটি এক্সাম্পল দেখি। হি হেল্পড, হি হেল্পড দ্য পুর। যদি আমরা পেসিভ করতে বলা হয় তা আমরা কি করব? তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট চিনে নেব। হি, হেল্পড হচ্ছে ভার্ব টু, দ্য পুর হচ্ছে অবজেক্ট। তা আমরা কি করব? প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্ট হচ্ছে দ্য পুর। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হেল্পড, আবারও ভার্বের 2 নম্বর রূপ, দ্য পুরের সাথে আমরা দিব ওয়াজ। তারপর হচ্ছে কি? ভার্বের 3 নম্বর রূপ হেল্পড। তারপরে কি? বাই। তারপরে কি? হি আছে, হি থাকলে কি হয়ে যায়? একটু আগে আমি বলেছি, হি থাকলে হবে হিম। তো এভাবে করে আমরা কি করতে পারি? সাধারণ টেন্সগুলোর অ্যাক্টিভ থেকে পেসিভ করতে পারি। এবার আমরা দুই একটা ব্যতিক্রমী সেন্টেন্সের পেসিভ দেখি, যেমন কোয়াসি পেসিভ। এটা ভয়েসের একটা ব্যতিক্রমী একটা উদাহরণ। তো সেন্টেন্সগুলো সাধারণত কোয়াসি পেসিভের সেন্টেন্সগুলো সাধারণত দেখতে পেসিভের মতো হয়, কিন্তু আসলে তারা পেসিভ না। এগুলো দেখতে পেসিভের মতো, এগুলো প্রকৃত অর্থে পেসিভ না, সেগুলোকে আমাদেরকে পেসিভ করতে হয়। তো পেসিভ করার জন্য আমরা 2টা গঠন অনুসরণ করতে পারি। এক, যেমন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ থাকে কোয়াসি পেসিভের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন, ইট, ইজ প্লাস B3। এটা হচ্ছে একটা গঠন, যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডজেক্টিভ, হোয়েন ইট ইজ প্লাস ভার্ব 3। আমরা যদি 2 নম্বর গঠন অনুসরণ করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস অ্যাডজেক্টিভ। কোয়াসি পেসিভ আগেই বলছি যে সেন্টেন্সগুলো দেখতে অনেকটা পেসিভের মতো, কিন্তু প্রকৃত অর্থে এরা পেসিভ নয়। যেমন রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। এই কথাটা শুনতে অনেকটা পেসিভের মতো লাগে। এখন আসলে কি এরা পেসিভ? মোটেও না। কেন? কারণ ভার্বের 1 নম্বর রূপ এখানে ব্যবহৃত হয়েছে। ভার্বের 1 নম্বর রূপ দিয়ে সাধারণত আমরা জানি পেসিভ ভয়েস হয় না, ভার্বের 3 নম্বর রূপ লাগে। তাছাড়া কোনো অক্সিলারি ভার্বও নেই, যেটা আমি আগেই বলেছি তোমাদেরকে। তো এখানে আমরা প্রথম নিয়ম অনুযায়ী যদি করি তাহলে কি দাঁড়ায়? সাবজেক্ট যা আছে তাই থাকবে, রাইস, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটাকে চিপ, চিপ মানে সস্তা। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আগেও ক্লাসে আলোচনা করেছি। নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্ধারক শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো রাইস ইজ চিপ। তারপরে কি? হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ, তারপরে কি? ভার্ব 3 সেল, এর B3 হচ্ছে সোল্ড। তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, অর্থাৎ চাল যখন বিক্রি হয় তখন সেটি সস্তা।
তারপরে আমরা যদি দ্বিতীয় নিয়ম অনুযায়ী করি তাহলে কি দাঁড়াবে, প্রথমে সাবজেক্ট হচ্ছে কি রাইস, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে ভার্ব 3 সোল্ড, আর অ্যাট লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কি চিপ। সুতরাং রাইস ইজ সোল্ড চিপ। এভাবে করে আমরা কোয়াসিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এবার চলো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করতে পারি। রিফ্লেক্সিভ, এখন যদি প্রশ্ন করি যে রিফ্লেক্সিভ কি, তোমরা কি উত্তর দেবে? রিফ্লেক্সিভ হচ্ছে ওই সমস্ত প্রোনাউনগুলো যেগুলো সাবজেক্ট নিজেকেই নিজে বোঝাতে ব্যবহৃত হয়। চেনার উপায় কি, শেষে সেলফ যুক্ত থাকে, যেমন হিমসেলফ, মাই সেলফ, আওয়ার সেলভস, দ্যাম সেলভস, ইউর সেলফ, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে করতে পারি? গঠন করা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস বাই এবং প্লাস হচ্ছে রিফ্লেক্সিভ, যে প্রোনাউনটি থাকবে সেটি। কীরকম দেখো, যেমন হি কিল্ড হিমসেলফ, এটাকে যদি প্যাসিভ করতে বলা হয়, হি কিল্ড হিমসেলফ মানে কি, সে নিজেকেই নিজে হত্যা করেছে, তার মানে কি আত্মহত্যা করেছে সে। তা আমরা যদি এই গঠন অনুযায়ী সমাধান করি তাহলে কি বাক্যটা দ্বারা দেখো, প্রথমে সাবজেক্ট হি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব কিল্ড, ভার্বে যেহেতু 2 নম্বর রূপ তার মানে হচ্ছে ওয়াজ, তারপরে কিল্ডের V3 কিল্ডি, তারপরে কি বাই, তারপরে কি রিফ্লেক্সিভ কি হিমসেলফ। এভাবে করে আমরা কি করতে পারি, রিফ্লেক্সিভ যুক্ত সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করতে হয়? ডাবল অবজেক্ট, ডাবল মানে দ্বিত্ব, ডাবল অবজেক্ট মানে 2টি অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। গঠন, আমাদের যে প্রথম যে গঠনটি রয়েছে সেই গঠনটি অনুসরণ করলেই হবে। এই ক্ষেত্রে সাধারণত 2টি সাবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট যেটা বললাম, তো এর মধ্যে একটি থাকে হয়তো সাধারণত ব্যক্তিবাচক আর একটি বস্তুবাচক, সচরাচর এরকমটাই থাকে। ব্যক্তিবাচক যে সাবজেক্ট সেটাকে বলা হয় মুখ্য সাবজেক্ট, যেটা অবজেক্টটা সাবজেক্ট হবে, আর যেটা গৌণ অর্থাৎ যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় গৌণ। তো আমরা সাধারণত ব্যক্তিবাচকটা এনেও করতে পারি, অথবা চাইলে বস্তুবাচক অবজেক্টকেও সাবজেক্ট হিসেবে করে থাকতে পারি, আর আরেকটি অবজেক্ট নিজের জায়গায় থেকে যায়। যেমন মিস্টার আসিফ টিচেস আস ইংলিশ, মিস্টার আসিফ আমাদেরকে ইংলিশ পড়ান অথবা ইংরেজি শেখান। এখন এখানে আস একটি অবজেক্ট, ইংলিশ একটি অবজেক্ট। আস হচ্ছে আমাদেরকে, আমরা ব্যক্তি, এখানে এটা হচ্ছে মুখ্য সাবজেক্ট, আর ইংলিশ হচ্ছে বস্তু, একটা বিষয়ের নাম, এটা হচ্ছে গৌণ সাবজেক্ট। আমরা মুখ্যটাকে নিয়ে আসতে পারি, অথবা কেউ কেউ গৌণটাকে নিয়ে আসলেও বাক্যটা কারেক্ট হবে, কোনো সমস্যা হবে না। তবে একটি অবজেক্ট নিজের জায়গায় থেকে যাবে। আমরা প্রথম যেই গঠন অনুযায়ী করেছিলাম সেই অনুযায়ী আমরা করতে পারি। যেমন এটাকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, প্রথমে উই, তারপরে অক্সিলারি ভার্ব লাগে টিচেস B1 থাকলে আমরা অক্সিলারি কি ব্যবহার করতাম, প্রথম রুল মনে আছে তোমাদের, উইয়ের সাথে হবে আর, এমিজার ব্যবহার করতাম B1 থাকলে, তো উইয়ের সাথে আর দিলাম। তারপর হচ্ছে কি B3 লাগে, তো টিচেস V3 হচ্ছে টট। তারপরে কি, তারপরে লাগবে হচ্ছে অবজেক্ট, যেটা মানে বস্তুবাচক অবজেক্ট আছে সেটা আমরা দিয়ে দিব ইংলিশ। তারপরে কি নিয়ম অনুযায়ী বাই, তারপরে সাবজেক্টকে মিস্টার আসিফ। তাহলে উই আর টট ইংলিশ বাই মিস্টার আসিফ। এভাবে করে আমরা ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। সর্বশেষ একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। ভয়েসের একটি ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব এটি কি, তোমরা হয়তো প্রায় একটি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকতে পারো তোমাদের রিলেটিভস কিংবা বড় ভাই কিংবা কখনো কখনো কোনো টিচারদের কাছে,
যে আই হ্যাভ এ কাউ অথবা আই হ্যাভ এ পেন, এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস কী হবে? তোমরা না বুঝে অনেকেই বলে দাও যে এ কাউ ইজ হ্যাড বাই মি অথবা এ প্যান ইজ হ্যাড বাই মি, তোমরা হয়তো এরকমটা বলে দাও। আসলে কি বাক্যটি কারেক্ট? মোটেও না। কেন? আমরা জানি ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলো শুধুমাত্র অবস্থা বোঝায়, যেগুলো দ্বারা কোনো সক্রিয় কর্ম বোঝায় না, সেগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। আর স্টেটিভ ভার্বের কোনো ভয়েস হয় না। তার মধ্যে কি কি আছে? হ্যাভ, ওন, তারপরে হচ্ছে পজেস, ইনক্লুড, এরকম করে অনেকগুলো ভার্ব আছে। আমি তোমাদেরকে কিছু ভার্ব লিখে দেখাচ্ছি। এই ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, আর এই স্টেটিভ ভার্বগুলো কোনো ভয়েস হয় না। তো দেখো এখানে কয়েকটি স্টেটিভ ভার্ব তোমাদের জন্য আমি লিখে দিয়েছি। যেমন হ্যাভ, হ্যাভ মানে আছে, ওন মানে হচ্ছে নিজ বা নিজের এরকম, পজেস মালিকানা, কনসিস্ট গঠন করা, ইনভলভ জড়িত থাকা, ইনক্লুড অন্তর্ভুক্ত থাকা, কন্টেইন থাকা, হেয়ার শ্রবণ করা বা শোনা, ফিট মানে উপযুক্ত। এরকম আরও বেশ কিছু স্টেটিভ ভার্ব রয়েছে। তোমরা বিভিন্ন বইয়ে সার্চ করলে দেখতে পাবে, অথবা তোমরা ইন্টারনেটেও সার্চ করে দেখতে পারো, যে স্টেটিভ ভার্ব লিখে সার্চ করলে দেখবে তোমরা অনেকগুলো স্টেটিভ ভার্ব পেয়ে যাবে। এই স্টেটিভ ভার্বগুলো সাধারণত কোনো প্যাসিভ ভয়েস হয় না। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভের আসলে আরও অনেক আলোচনা রয়েছে, তা আমরা আজকের ক্লাসটাকে আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমাদের ধৈর্যের কথা চিন্তা করে আমি আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো ক্লাসে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার কিছু রুলস আমি তোমাদের জন্য আলোচনা করে দিব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি তোমরা আমার ক্লাসটি অনুসরণ করবে এবং বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে এবং নিজেরা নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করার চেষ্টা করবে। অবশ্যই এই অবসর সময়টাকে পড়াশোনার কাজে যুক্ত করবে এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।